আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, MBBS 4th ইয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আজকে আমি তোমাদেরকে ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন এটা পড়াবো। এর আগে একটা ভিডিও করেছিলাম আমি হোয়াইট বোর্ডে, ওটাকে পার্ট 1 বলেছিলাম, এটা হলো পার্ট 2। যারা পার্ট 1 করনি অবশ্যই পার্ট 1 করে আসো, কারণ ওইখানে একদম ভেঙে ভেঙে আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরি হয়। ওই জিনিসটা যদি ভালো মতো বুঝো তাহলে আজকের এই ক্লাসটা তুমি একদম পানির মতো বুঝবে। শুধু ডিএনএ রেপ্লিকেশন নয়, তোমরা ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন সবই অনেক ভালো মতো বুঝে যাবে। তো সেই ভিডিওটা অবশ্যই আগে করে আসো। তো চলো আমরা ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন শুরু করি। তো এখানে কী হবে, একটা ফার্স্ট রিভিউ হবে এবং প্রসেসটাকে আরেকবার একটু ঝালাই করে দেওয়া হবে। তো দেখো, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই তিনটার মানে কি আমরা সবাই জানি। রেপ্লিকেশন হচ্ছে ডিএনএ টু ডিএনএ তৈরি করা, ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে যে কোনো আরএনএ তৈরি করা। ট্রান্সক্রিপশন কি? ডিএনএ থেকে যে কোনো আরএনএ তৈরি করা। ট্রান্সলেশন হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করা। ট্রান্সলেশনটা কি? আর সব আরএনএ না, শুধুমাত্র এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করা হচ্ছে ট্রান্সলেশন। তো ডিএনএ অণুর প্রতিলিপন বা রেপ্লিকেশন। তো দেখো, এই ডিএনএ রেপ্লিকেশনের অনেকগুলো অনুকল্প আছে। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছে। এর মধ্যে ইম্পর্টেন্টগুলো হচ্ছে কি? সংরক্ষণশীল অনুকল্প, অর্ধ সংরক্ষণশীল অনুকল্প এবং বিচ্ছুরণশীল অনুকল্প। তো এগুলো এমসিকিউর জন্য আমরা পড়ব। এগুলো কোন বিজ্ঞানী আর কি দিয়েছেন? এই বিজ্ঞানী দিয়েছেন হচ্ছে লেভি, এনথেনাল এবং ক্রেন। তো এই তিনটার মধ্যে সঠিক হচ্ছে কোনটা, মানে যেটা আর কি রিয়ালিটি মানে মেইনটেইন করে, সেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। তো অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, সংরক্ষণশীল অনুকল্প এগুলো কোনটা বলতে কি বোঝাও আমি তোমাদেরকে একবার দেখাই দিচ্ছি। দেখো, এইটা মনে করো মেইন ডিএনএ, তাই না? এইটা মনে করো মেইন ডিএনএ। এখন এই ডিএনএ থেকে মনে করো নতুন ডিএনএ তৈরি হবে। সেইটা যদি এমন হয় যে মনে করো এই ডিএনএটার ভাঁজ এভাবে খুললো, তার পরবর্তীতে এইভাবে খুললো, এই একই স্ট্যান্ড দুইটা, ওদের সাথে যদি মনে করো আরেকটা তৈরি হয়, এই নতুন যে ডিএনএটা তৈরি হবে, এই যে দুইটা ডিএনএ যে তৈরি হলো, এটা কি? এটার মধ্যে দেখো, এই যে মনে করো এখন তো এইটা শুধু ডিএনএ, এর মধ্যে একটা আগের, একটা নতুন, একটা নতুন, একটা আগের, তাই না? মানে 50% আগেরটা রাখছে। এটা হচ্ছে কি? অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। আর মনে করো এইটাকে কপি করে সম্পূর্ণ আলাদা একটা তৈরি হলো, সেটা হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প। সেখানে এইটা হবে একদম মায়েরটার মতো হবে, আর একটা এটা থেকে পৃথক হয়ে এই যে এই দুইটা যেটা হয়েছে, এই দুইটা আলাদা হয়ে আবার নতুন একটা তৈরি করবে। আর বিচ্ছুরণশীলটা কি? বিচ্ছুরণশীল হচ্ছে অংশ অংশ নিয়ে যদি তৈরি হয়, সেটা হচ্ছে বিচ্ছুরণশীল। তোমরা বইয়ের মধ্যে দেখবো পিকচারে দেওয়া আছে যে এইভাবে আছে, তার মধ্যে এই অংশটা নতুন, এই অংশটা আবার পুরাতন, এই অংশটা নতুন, এরকম করে যে ডিএনএটা তৈরি, সেটা হচ্ছে কি বিচ্ছুরণশীল অনুকল্প হিসেবে তৈরি করা হয়। তো ওগুলা তোমরা বইতে রিডিং করলে পারবা। তা অর্ধ সংরক্ষণশীলটাই হচ্ছে মেইন। দেখো, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন হয়। এখন বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন জিনিস আর কি মতবাদ দিয়েছেন, বলেছেন, এটা আমাদের জানতে হবে, কারণ এমসিকিউতে ইম্পর্টেন্ট। যেমন দেখো, স্টেন কি করছেন? অর্ধ সংরক্ষণশীল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করছেন। তো প্রথমকে আমরা ফার্স্ট বলতে পারি, ফার্স্টের শয়টা দিয়ে এখানের স এবং ট মনে রাখবো। স্টেন্ট ফার্স্ট অর্ধ সংরক্ষণশীল শব্দ প্রয়োগ করেন। তারপর দেখো, মেসেলসন এবং স্টাউল ইনি ইকোলাইতে কি আবিষ্কার করছেন? এই অর্ধ সংরক্ষণশীল অনুকল্প প্রমাণ করছেন। এরপরে দেখো, এই একই জিনিস বিভিন্ন বিজ্ঞানী অন্যান্য কোষে আর কি আবিষ্কার করছেন বা প্রমাণ করছেন। যেমন দেখো, সুয়েকা মানব হেলাকোষে, এখন সুয়েকার কা দিয়ে মনে রাখতে পারো, হেলাকোষের ক দিয়া, কারণ এমসিকিউতে সুয়েকাই থাকবে আবার মানব হেলাকোষই থাকবে, তো এইভাবে মনে রাখতে পারো। আর দেখো, সাইমন বিজ্ঞানী কি করছেন? সাইমন বিজ্ঞানী ক্ল্যামাইডোমোনাসে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প প্রমাণ করেন। তাহলে সাইমনের মন থেকে এইখানের মন মনে রাখবা,
ক্লামাইডোমোনাস। তো এটা মেনলি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এখন দেখো তো একে অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ কেন বলে সেটা বইতে রিডিং আছে, সেটা পড়বা। তো এখন দেখো আরও কিছু এমসিকিউ, যে আদিকোষের ডিএনএটা হয় বৃত্তাকার, যে কোনো এক জায়গায় রেপ্লিকেশন শুরু হয়, কিন্তু মানবদেহে এটা কি বা উন্নত প্রাণীতে আলাদা। এখানে এক জায়গায় তো শুরু হলেও মানবদেহেরটাই কি হয় বা উন্নত প্রাণীতে হয় অনেক জায়গায়, অনেক অরি অঞ্চলে একসাথে রেপ্লিকেশন শুরু হয়। ব্যাকটেরিয়ার ডিএনএ রেপ্লিকেশনে 10 লাখ বেস পেয়ার পার মিনিট যুক্ত হয়। এগুলো এমসিকিউর জন্য মনে রাখবা। প্রকৃত কোষের ডিএনএ হচ্ছে কি সূত্রাকার, সূত্রের মাঝে মাঝে বিভিন্ন জায়গায় একসাথে রেপ্লিকেশন শুরু হয়, যেটা বললাম। এখন ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে ড্রোসোফিলাতে কত জায়গায় শুরু হয়? প্রায় 50,000 জায়গায় একসাথে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়। আর প্রকৃত কোষের ডিএনএ রেপ্লিকেশনের গতি কম, আর অপ্রকৃত কোষে সেখানে বেশি। যেমন 500 থেকে 5000 বেস পেয়ার প্রতি মিনিটে যুক্ত হয়। এরপর প্রয়োজনীয় উপকরণগুলো কি কি দরকার আমাদের, এগুলো সব আমি আগের ভিডিওতে বলেছিলাম, ব্যাখ্যা দিয়েছিলাম সবগুলার, এজন্য এই ক্লাসটা অবশ্যই করবা। একটি ছাঁচ, অসংখ্য নিউক্লিওটাইড, এখানে কোন নিউক্লিওটাইড আমাদের লাগবে? ডিঅক্সিগুলা লাগবে আমাদের, কারণ এখানে ডিএনএ তৈরি করব। তারপর ডিএটিটিপি, তারপরে ডিজিটিপি, ডিটিটিপি, ডিসিটিপি, এগুলো লাগবে আমাদের। শক্তি লাগবে, রেপ্লিকেশন কমপ্লেক্স লাগবে। রেপ্লিকেশন কমপ্লেক্স আসলে কি? বিভিন্ন প্রোটিন এবং এনজাইম দ্বারা তৈরি। যেমন প্রোটিন লাগবে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এনজাইমের মধ্যে আমাদের কি কি লাগবে? ডিএনএ পলিমারেজ, হেলিকেজ, প্রাইমেজ, লাইগেজ, টপোআইসোমারেজ। টপোআইসোমারেজের আরেক নাম হচ্ছে কি? গাইরেজ। তাছাড়া আমাদের প্রাইমার লাগবে এবং ম্যাগনেসিয়াম লাগবে। এখন দেখো এগুলো আমি আর এখন ওরকম বিস্তারিত পড়াবো না, কারণ এগুলো সব আমি ভেঙে ভেঙে তোমাদের পড়িয়ে দিয়েছিলাম। এখন জাস্ট ইমেজটা একটু দেখো, এখানে কি বলছে? 3 প্রাইম এন্ড এবং 5 প্রাইম এন্ড, দুইটা এন্ড আছে। এখান থেকে একদম ডাইরেক্ট পাশে এটা বর্ধিত হয়েছে, এবং মাঝখানের এই জায়গাটা আমি দেখাইছি যে অরি অঞ্চল থেকে আস্তে আস্তে কী হবে এটা পড়াটা তৈরি হলো। দেখো এইখানে দেখো 5 প্রাইম থেকে 3 প্রাইম এন্ড, তাই না? এইদিকে স্ট্যান্ড তৈরি হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম এন্ড তৈরি হচ্ছে, এটা হচ্ছে লিডিং স্ট্যান্ড। তাহলে অপরটা হলো ল্যাগিং স্ট্যান্ড। ল্যাগিং কেন? কারণ এখানে ল্যাগ বা থেমে থেমে তৈরি হচ্ছে। আর এই অঞ্চলগুলোকে আমরা বলি কি? ওকাজাকি খণ্ড। এই ওকাজাকি খণ্ডগুলো পরে জোড়া লাগায় কি? লাইগেজ এনজাইম। এখন দেখো ধাপসমূহ, এগুলো আর এখন অত বিস্তারিত বলবো না, কারণ আগের ভিডিওতে বলেছি। যেমন দেখো কি আছে? অরি অঞ্চলে সবার আগে কি আসে? যে কোনো একটা অঞ্চলে হেলিকেজ এনজাইম এসে ডিএনএ বেস পেয়ারগুলোকে আগে কেটে ফেললো, হাইড্রোজেন বন্ড ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে সেই হাইড্রোজেন বন্ডে আমাদের কি লাগে? এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন লাগে। তাহলে কি হবে না? আবার পুনরায় একত্রিত হবে না। এবং এই সামনের দিকে কোথাও প্যাচ লাগলে আমার এই টপোআইসোমারেজ বা আদিকোষে আমরা যেটাকে গাইরেজ বলি, সেটা সেখানে এই পুনরায় প্যাচ তৈরি, এটা জড়ো হওয়া থেকে বিরত রাখে। গিট থাকলে সেগুলোকে খুলে ফেলে। তাহলে এই সকল কাজ করলে আমাদের কি হয়? দুইটা স্ট্যান্ড তৈরি হয়। এই দেখো এরকম করলে আমাদের কি হবে? এইখানে একটা স্ট্যান্ড পাবো, এইখানে আরেকটা স্ট্যান্ড পাবো। এখন আমরা স্ট্যান্ড পেয়ে গেলাম। এখন আমরা সম্পূরক স্ট্যান্ড তৈরি করব, ওইটাকে কপি করে ওর মতো আরেকটা তৈরি করব। তো এখানে সবার আগে কাজ করে কে? দেখো মনে করো আমি কি পাইলাম? এরকম করে আমি মনে করো পাইলাম, এটা মনে করো 5 প্রাইম টু 3 প্রাইম, আর এটা 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিক এটাকে কপি করে আমার নতুন স্ট্যান্ড তৈরি হবে। তাহলে সবার আগে মনে করো এইখানে যে বেস পেয়ার আছে সেটাকে এখানে কি করলো? কপি করলো কে? আরএনএ পলিমারেজ, আরএনএ প্রাইমেজ আসিয়া এখানে একটা প্রাইমার তৈরি করলো। আর ডিএনএ পলিমারেজ আইসা, ডিএনএ পলিমারেজ 3 মেনলি 3 আইসা এইটার সাথে নতুন নতুন এটিপি যুক্ত করলো, এবং এটা আস্তে আস্তে বড় হইতেছে। তাহলে এটা 3 প্রাইম হলে এই অংশটা 5 প্রাইম, আর এই পাশে 3 প্রাইম। তাহলে এভাবে আস্তে আস্তে বড় হইতেছে। এটা হচ্ছে লিডিং স্ট্যান্ড, আর অপর দিকে কী হবে? এদিকেও আমার 5 প্রাইম থেকে 3 প্রাইম নতুন স্ট্যান্ড তৈরি হবে।
এখানেও সেও প্রাইমার থাকবে, ওইটার মতোই সেম। তাহলে এখান থেকে এদিক কপি করা হয়েছে, তাহলে আবার এই অংশটা বাকি আছে না, এখানেও আবার সেই নতুন করে কপি হবে, এদিকেও আবার সেই নতুন করে কপি হবে। তাহলে এই অংশটাকে কি অর্ধেক অর্ধেক তৈরি হইতেছে না, এগুলো হচ্ছে ওকাজাকি খণ্ড। পরবর্তীতে আমার এই প্রাইমারটাকে সরাই নিতে হবে, কারণ প্রাইমারে কি থাকে, থায়ামিনের বদলে ইউরাসিল থাকে, কারণ ইউরাসিল তো ডিএনএর ভিতরে থাকবে না। এটাকে সরাবে কে, এটাকে সরাবে ডিএনএ পলিমারেজ 1 সরাবে। তাহলে আমি কি পাইলাম, এদিকে একটা সুন্দর লাইন পাইলাম, এদিকে এরকম ফাঁকা ফাঁকা লাইনগুলো পাইলাম বা স্ট্যান্ড পাইলাম। এই যে ফাঁকাগুলো আছে এগুলাকে জোড়া লাগাবে কে, জোড়া লাগাবে লাইগেজ এনজাইম, লাইগেজ এনজাইম জোড়া লাগাবে। আর এরপর দেখো এখানে অনেক সময় উল্টাপাল্টা হতে পারে, মনে করো এখানে এ আছে, মনে করো এখানে টি আসছিল, এখানে সি আসছিল, তাহলে এর টির সম্পর্ক এ বসছে, জি এর সম্পর্ক সি বসার কথা, সি না বসে টি বসলো, তাহলে এটা ভুল না? এই ভুলটা যদি হয় তাহলে আমার এখানে ডিএনএ পলিমারেজ 3 আর সামনে আগাতে পারে না, এইটাকে সুন্দর করে আবার ঠিক করে নেয়, তারপরে সামনে আগায়। এরপরেও যদি কখনো ভুল হয় সেটাকে আবার পরবর্তীতে প্রুফ রিডিংয়ের মাধ্যমে ঠিক করা হয়। তাহলে দেখো এই যে এই সকল জিনিস এখানে বলছি, তোমরা একটু এটা রিডিং পড়বা, এখান থেকে দেখে নাও কি কিভাবে এখানে বলছি। আমি 3 নম্বর ধাপটা দেখাই দেই, প্রুফ রিডিং। এখানে দেখো জিনের রেপ্লিকেশনের সময় মানুষের প্রতি 1000 জিনে একটা ভুল হইতে পারে। এই ভুলকে কি বলা হয়? মিসম্যাচ। এগুলো এমসিকিউতে আসে। ভুল ধরার প্রক্রিয়া কি? প্রুফ রিডিং। মিসম্যাচ থাকলে ডিএনএ পলিমারেজ 3 সামনে আগাতে পারে না, তাহলে কি হবে না, নতুন নতুন মানে এই নিউক্লিওটাইড আর কি যুক্ত হবে না, তাই ভুল সংশোধন করিয়ে সামনে আগাতে হবে। তবুও কিছু ভুল থেকে যায়, তখন কি হবে, 10 লাখে মনে করো বেস পেয়ার একটা এরকম ভুল হতে পারে। তাহলে রিপেয়ার কমপ্লেক্স গঠন করতে হবে। এটা কিভাবে গঠন হয়? ডিএনএ পলিমারেজ 1, 2 এবং কিছু প্রোটিন মিলে একটা রিপেয়ার কমপ্লেক্স গঠন হয়, এবং এইটা কি করে, এই যে নতুন যেগুলো আমার তৈরি হয়েছে এগুলোকে এইভাবে ধরে ধরে নিয়ে চলতে থাকে, যেখানেই ভুল পাবে সেখানেই ঠিক করবে। এটা হলো রিপেয়ার কমপ্লেক্সের কাজ। তো এই পর্যন্ত ছিল আমাদের প্রক্রিয়া। এরপর দেখো আরও কিছু এমসিকিউ আছে, যেমন ডিএনএ কিভাবে নষ্ট হয় বা ড্যামেজ হয়। ইউভি এর মাধ্যমে হতে পারে, বিষাক্ত পদার্থের মাধ্যমে হতে পারে, কার্সিনোজেনিক পদার্থ বা ক্যান্সার জাতীয় পদার্থের কারণে ডিএনএটা নষ্ট হতে পারে। এখন এই মিসম্যাচের কারণে কি হয়, মানুষের কোলন ক্যান্সার হয়, তারপরে জেরোডার্মা পিগমেন্টোসাম নামক চর্মরোগ হয়। দেখো ডিএনএ ইউভি এর কারণে ক্ষত হলো বা ক্ষতি হয়েছে ডিএনএর, এবং নো রিপেয়ার কমপ্লেক্স বা এখানে এই যে ডিএনএর যে রিপেয়ারটা আর কি হয় নাই, যার কারণে কি হয়েছে, এই নষ্ট ডিএনএর কারণে স্কিন ক্যান্সার তৈরি হয়েছে। এরপর দেখো রেপ্লিসোম, তারপরে ডিএনএ রেপ্লিকেশনের গুরুত্ব, এগুলো বইতে লেখা আছে, এগুলো পড়ে নিবা, আশা করি বুঝে যাবা তোমরা, অনেক ইজি ওটা।